সিম্পলি এই রাষ্ট্র আমাদেরকে অপদার্থ নাগরিক হিসাবে তৈরি করতেছে, যেন কোনোদিন আপনি এই রিপাবলিকের মালিকানা দাবি করতে না পারেন। আপনি মূর্খ হয়ে থাকেন, আপনার নাগরিক হওয়ার দরকার নাই। আপনার টাকা লাগবে, 5,000 টাকা দিব বিকাশে, বলে দেবো, মার্কা বলে দেবো, ওখানে ভোট দিয়ে আসবেন, দ্যাটস ইট। আপনার ঠিকাদারি লাগলে আমারে বলবো, আমি তোমার 5 লাখ 10 লাখ টাকার ঠিকাদারি দিব। 10 কিলোমিটার রাস্তা 10 জনের ভাগ করে দেবো, তুমি প্রত্যেকে 5 লাখ করে করে টাকা কাজ করবা, কিন্তু নাগরিক হওয়ার চেষ্টা করিও না, শিক্ষিত হয়েও না। ব্যাংকিং শেখানো হয় ক্লাসে, যে হাউ ডাজ এ ব্যাংক ওয়ার্ক, ওখানে টাকা পয়সা লেনদেন করা শেখানো হচ্ছে। অনেক স্কুলে হচ্ছে কেনা বেচার মগ কেনা বেচা হয়, ধরেন মানে একটা ইনফর্মাল একটা দোকান সেট আপ করে দিচ্ছে, আজকে কেনা বেচা হবে, নেগোসিয়েশন শেখানো হবে, বার্গেন শেখানো হবে। তো এই যে বেসিক ইকোনমি নিয়ে যে লেখাপড়া, কমন সেন্স লেভেলের কোনো জিনিস আমরা আসলে কোনোদিন শিখি নাই এবং আমাদেরকে শেখানো হয়নি। তখন প্রশ্ন হচ্ছে এন্টারপ্রেনিয়রশিপটা তৈরি হয় কোত্থেকে, ক্রিয়েটিভিটিটা তৈরি হবে কোত্থেকে, যে আমি কিছু একটা করবো জীবনে, এটা আমাকে কে শেখাবে? আমার সমাজ একটা স্টাবন সোসাইটি, যেখানে আমাকে সবসময় ভয়ের মধ্য দিয়ে বড় হতে হয়। শঙ্কা, লাজ, লজ্জা, আশঙ্কা, ভয়, পাছে লোকে কিছু বলে, আমার বাবা মাকে ভয় পাই, টিচারকে ভয় পাই, মুরব্বীদেরকে ভয় পাই। এই ভয়টা ইটসেলফ ইজ এ অ্যান্টিথিসিস অফ ক্রিয়েটিভিটি। একটা ভয়ের সমাজে কোনোদিন সৃজনশীলতা তৈরি হয় না। এই জন্য আমার মনে আছে, আমরা যখন লন্ডনে গেছি, একটা ভালো দোকানে ঢুকতেও গ্লাসের ডোর দিয়ে ঢুকবো কিনা, আবার দরজা ভেঙে যায় কিনা, এই দিকে টান দিব না ওই দিকে টান দিব। কিন্তু আমরা দেখেছি 8-10 বছরের ছেলেমেয়েরা কত কনফিডেন্টলি এয়ারপোর্টে ব্যাগ নিতেছে, বোর্ডিং পাস করতেছে, ঘুরতেছে ফিরতেছে, যে একটা জিনিস কেনা বেচা করতেছে, তারা কত কনফিডেন্টলি করতে পারে। এই জিনিসগুলো আমাদের স্কুলিংয়ে সিম্পলি নাই। এবং দেখেন, না থাকার সংকটটা যেটা হয়েছে, যে পেট আবার একটা ডিফারেন্ট মেকানিজমে ক্রিয়েটিভিটি তৈরি করে। ধোলাইখাল যান, আপনার গাড়ি দেখে দেখবেন 10-12 বছরের একটা ছেলে একটা পিঁড়ির মতো চাকা লাগানো আছে, ওইটার উপরে শুয়ে সে পট করে দেখবেন গাড়ি নিচে ঢুকে গেছে। ঢুকে গিয়ে 10 মিনিট এদিক সেদিক করিডোরে এসে বলবে, স্যার আপনার এই সমস্যা গাড়িতে। ওই একই গাড়ি নিয়ে বুয়েটের ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যাল ডিপার্টমেন্টে যান, আপনার কাছে বোকার মতো, বলদের মতো তাকায় থাকবে, বা এটা কি জিনিস, আমাকে তো এটা পড়ায় নাই এখনো, এটা নেক্সট সেমিস্টারে পড়াইবো, এটা 4th ইয়ারে পড়াইবো। এবং দেখেন, এই যে দেশের সবচেয়ে বেস্ট অ্যান্ড ব্রাইটেস্ট আউট অফ দ্য ক্যাম্পাসেস আমরা বোকাশোকা বলদ হয়ে বাইরে দিচ্ছি। সিম্পলি আমি বহু লোক, এইটা নিয়ে আমি প্রচুর সমালোচিত হয়েছি। বহু সময় আমি জিজ্ঞেস করছি, ভাই একটা চাকরি লাগবে, একটা কিছু হেল্প করেন। আর আমরা যারা এখন কনস্টিটিউয়েন্সি পলিটিক্স করি, প্রচুর আসে। আমি তাকে জিজ্ঞেস করি যে, ভাই আপনি কি জানেন, কি কাজ জানেন, মানে আমি কাকে বলবো? একটা ধরেন, আপনি ধরেন সেলুনের কাজ জানেন, তাহলে তো আমাকে জানতে হবে, নাহলে তো আমি এটা মুচির দোকানে পাঠিয়ে দিব সিভিটা। তো ভাই আমি তো ডিগ্রি পাস করছি। তো বললাম যে আমি জানতে চাচ্ছি আপনি আসলে কি কি জানেন, কাজ বলতে কি জানেন? বলে, স্যার আমার তো পলিটিক্যাল সায়েন্স ছিল। তো ভাই বলতেছি, আপনি কোন ধরনের চাকরি করতে পারবেন? বলে, স্যার ম্যাট্রিক ইন্টারে 2টাতেই আর্টসে ছিলাম। তো ভাই আপনি কি লেখাপড়া করতেছেন? বলে, স্যার আমার মাস্টার্স এখনো শেষ হয় নাই। তাহলে এখন আপনি চিন্তা করেন, এই যে বিশাল মূর্খ টাইপের সার্টিফাইড মূর্খ জনগোষ্ঠী এই রাষ্ট্র প্রডিউস করে, এই প্রোডাকশনের মধ্য দিয়ে এন্টারপ্রাইজটা কি? is the entrepreneurship of creating a bunch of perhaps hundreds of millions of ignorant, illiterate people. মানে আপনি তাকে প্রোডাক্টিভ করেন নাই তো সিটিজেনশিপে করে। এই যে রিক্লেম দ্য রিপাবলিকের প্রশ্ন আসছে, এই রিপাবলিকটাই তাকে তো বোঝান নাই। হোয়াট ইজ দ্য সোশ্যাল কন্ট্রাক্ট? কি ছিল? ওয়াই উই ফট অ্যান্ড ওয়াই আওয়ার জেনারেশনস ফোরফাদার্স হ্যাড ফট ফর হান্ড্রেডস অফ ইয়ার্স। এই লড়াইটা কিসের লড়াই ছিল, সেটা তো কোনোদিন আমাকে বোঝানো হয়নি। এবং দেখেন, এই যে আমরা প্রায় সমালোচনা করি, আমরাও করি পাবলিক প্লেসে, গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে ইন্ডিয়ান, শ্রীলঙ্কানস, XYZ, ওরা আইসা মিলিয়ন্স অফ পিপল কাজ করতেছে, $2,500-3,000 বেতন নিয়ে যাচ্ছে, বিলিয়ন্স অফ ডলার বাংলাদেশ থেকে লুট হয়ে যাচ্ছে, আমার দেশের লাখ লাখ মানুষ বেকার। এগুলো বক্তব্য কিন্তু খুব ব্রিলিয়ান্ট, কিন্তু মানুষকে অ্যাজিটেট করবার জন্য, মানে অল্প শিক্ষিত লোকদেরকে মানে কিন্তু ব্রিলিয়ান্টলি অ্যাজিটেট করা যায়। আমরা চেষ্টা করে দেখছি, এটা ওয়ার্ক করে। এটা এখন প্র্যাকটিক্যালি চিন্তা করেন, আমরা যখন কোম্পানির মালিকদের সাথে যখন বসি, চেম্বারগুলোর সাথে, ব্যবসায়ীদের সাথে, আমরা কিন্তু ওনাদেরকে চার্জ করি। হোয়াটস রং ইউ গাইস? মানে আপনাদের সমস্যাটা কোথায়? মানে আপনি দেশের লোকদেরকে এমপ্লয় করেন না কেন? একজন গার্মেন্টস ইন্ডাস্ট্রির মালিক, সে আমাকে বলছে যে আমি 80 জন
গ্র্যাজুয়েটকে ইন্টারভিউ করছি একটা ইমেল শুদ্ধ ভাষায় 10 আঙ্গুলে 2 মিনিটের ভিতরে টাইপ করতে পারে না। এখন আপনি কীভাবে চাকরি দেবেন? সারাদিন বিদেশিরা ইমেল করতেছে, আমেরিকা থেকে ইমেল আসতেছে, ইউরোপ থেকে ইমেল আসতেছে, আপনি টাইপ করতে পারতেছেন না, লেখা শুদ্ধ হচ্ছে না, রেসপন্স করতে পারছেন না, টাইম পাঞ্চুয়ালিটি ম্যানেজ করতে পারছেন না, অনেক সময় রাত 12টার সময় ইমেল করতেছে, আপনি ওয়ার্কিং আওয়ার ফলো করতেছেন না। তাহলে এখন বলেন যে আমি কাকে কাজটা দেব? আমার একটা $5 মিলিয়ন কন্ট্রাক্ট আসতেছে, এইটা নিয়ে আমাকে কন্টিনিউয়াস এক্সচেঞ্জ অফ ইমেল করতে হচ্ছে, পুরো ইমেল থ্রেড করতে হয়। যারা বিজনেস করেন তারা বুঝবেন, অথবা যারা জব করেন, যে ইমেলের থ্রেড মেনটেন করতে হচ্ছে। একটা সিম্পল সোজা ইংরেজিতে 2 লাইন ইংরেজি শুদ্ধ করে লিখতে পারছে না, ইনক্লুডিং ঢাকা ইউনিভার্সিটিতে ইংরেজিতে অনার্স মাস্টার্স করা ছেলেমেয়ে। এখন আপনি বলেন আমি যে 80টা ছেলেমেয়েকে ইন্টারভিউ করছি, এটাই তো আমার জাস্ট পিওর ওয়েস্ট অফ টাইম। একটা ব্যবসায়ীর কথা চিন্তা করেন, সে সময় নষ্ট করছে না এই যে 80টা ছেলেমেয়েরে ইমেল লেখাইছে, তার কি পরিমাণ, মানে তাকে তো আসলে জরিমানা করা দরকার ছিল যে তুমি ইন্টারভিউ দিতে আসছো কেন, তুমি ইমেল জানো না। ওটা তো আসলে জরিমানা করে দেওয়া দরকার, ওটা জেলে পড়া দরকার ছিল, তুমি ইমেল না শিখে আসছো কেন? সিভি করতে পারে না বাংলাদেশের গ্র্যাজুয়েটরা, মাস্টার ডিগ্রি ছেলেমেয়েরা। আমরা ইংল্যান্ডে গিয়ে তো সিভি করা শিখছি। আমি ইংল্যান্ডে যখন গেছি, আমি আমার জেনারেশনের মানে বেস্ট স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়া, সো কল বেস্ট, এগুলো সব ফাউল। গভর্নমেন্ট স্কুল, ঢাকা কলেজ, কোনো লেখাপড়া না, একটা পুরো ফাউল স্কুল কলেজ। এরপর ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছি, কোনো লেখাপড়া হয়নি, কিছুই শিখি নাই। আমার কোনো টিচার নাই যার প্রতি আমি কৃতজ্ঞ। প্রফেসর মুস্তাক খান তো আমার সরাসরি টিচার না, কিন্তু আমি বসে বললাম তো আমি কৃতজ্ঞ তার প্রতি, কারণ আমি তার কাছ থেকে শিখছি। কিন্তু আমার কোনো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের কোনো টিচারের কাছ থেকে আমি কিছু শিখছি বলে আমার মনেই পড়ে না। পারহ্যাপস আপনারাও চিন্তা করে দেখবেন। আমি 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 আসলে কি শিখে বাইরে গেলাম? এই যে চোতাগুলো নিয়ে বাইরে গেলাম, এবং আমি বেস্ট হওয়ার পরে ওখানে গিয়ে যখন ফার্স্ট ইয়ারে ফেল করলাম, এখন তো রেজাল্ট কাছে তো খারাপ লাগছে। আমরা আমাদের জেনারেশনের সবচেয়ে ভালো ইংরেজি জানা ছেলে, তাহলে ওখানে গিয়ে ফেল করলাম কেন? প্রশ্ন বুঝি না কেন, ইংলিশ বুঝি না কেন, লেকচার বুঝি না কেন, কনভারসেশন বুঝি না কেন? দিস আর দ্য সিরিয়াস কোয়েশ্চেন্স। যে আমাকে তাহলে কি ইংরেজি শিখলাম আমি গত 12 বছর? এবং আমার বাবা ইংরেজির টিচার, আমার বড় ভাই ইংরেজির টিচার, তাহলে মিনস ইসে মানে হোলসেল ফ্যামিলি ইস্যুস। তো আসলে আমাকে ভুল শিখাইলো, কি শিখলাম? তা আমি কারোটাই কিছু বুঝি না। তাহলে এখন আপনি চিন্তা করেন তাহলে বাকিদের অবস্থা কি? These are the guinea pig examples of the best school and colleges of the country. তাহলে এন্টারপ্রেনিয়রশিপ আসবে কোত্থেকে? সিম্পলি এই রাষ্ট্র আমাদেরকে অপদার্থ নাগরিক হিসাবে তৈরি করতেছে, যেন কোনোদিন আপনি এই রিপাবলিকের মালিকানা দাবি করতে না পারেন। আপনি মূর্খ হয়ে থাকেন, আপনার নাগরিক হওয়ার দরকার নাই। আপনার টাকা লাগবে, 5,000 টাকা দিব বিকাশে, বলে দেবো, মার্কা বলে দেবো, ওখানে ভোট দিয়ে আসবেন, দ্যাটস ইট। আপনার ঠিকাদারি লাগলে আমারে বলবো, আমি তোমার 5 লাখ 10 লাখ টাকার ঠিকাদারি দিব। 10 কিলোমিটার রাস্তা 10 জনের ভাগ করে দেবো, তুমি প্রত্যেকে 5 লাখ করে করে টাকা কাজ করবা, কিন্তু নাগরিক হওয়ার চেষ্টা করিও না, শিক্ষিত হয়েও না। দিস ইজ দ্য হোল সেল ক্রাইসিস। আমাদের কোনোদিন এই রাষ্ট্র বুঝায় নাই হোয়াট ডাজ ইট মিন টু বিকাম এ সিটিজেন, কোনোদিন বুঝায় নাই। এই রাষ্ট্র তোমাকে হোয়াট ইজ এন্টাইটেলড টু গিভ অ্যান্ড হোয়াট ইউ আর এন্টাইটেলড টু গেট, কোনোদিন বুঝায় নেই। তাহলে আমরা ইংল্যান্ডে দেখছি প্রাইমারি স্কুলে ব্রিটিশ ভ্যালু শেখায়। হোয়াট ডাজ ইট মিন টু বিকাম এ ব্রিটিশ সিটিজেন? 5 ব্রিটিশ ভ্যালু শেখানো হয় স্কুলে, স্কুল থেকে শেখানো হয়। What does it mean to have a democracy? What does it mean to have multiculturalism, rule of law? এটার মানে কি স্কুলে, প্রাইমারি স্কুলে শেখানো হয়। আমি যখন কলেজে চাকরি করছি আমি তো আই ওয়াজ সারপ্রাইজ। ফিজিক্সের স্টুডেন্ট বলতেছে যে আই হ্যাভ এ নেক্সট লেসন ফর ব্রিক লেইং। আপনার যারা রাজমিস্ত্রির কাজ করে না, কলেজে রাজমিস্ত্রির কাজ শেখানো হয় অ্যাজ এ সাবজেক্ট, ইটস এ সাবজেক্ট। আপনি ফিজিক্সের ক্লাস থেকে আপনি ওয়ারের কাজে চলে যাবেন, ইলেকট্রিক ওয়ারের কাজ শেখানো হচ্ছে। আপনি চাইলে ওখানে মার্বেল পাথরের কাজ শিখতে পারবেন, ওখানে মাঠে আপনাকে রাজমিস্ত্রির কাজ আছে, ওটা শেখানো হয়। দিজ আর অলসো সাবজেক্টস। ইটস লাইক ফিজিক্স, ইটস লাইক ম্যাথ, ইটস লাইক কেমিস্ট্রি। এই রাষ্ট্রে মাস্টার ডিগ্রি পাস একটা ছেলে মেয়ে অলমোস্ট কোনো কাজ জানে না, অ্যাবসলিউটলি কোনো কাজ জানে না। আপনাদের যদি কারো গায়ে বেশি লেগে থাকে, আজকে রাতের বেলা আয়নাতে গিয়ে দাঁড়ায় নিজেকে প্রশ্ন করবে যারা স্টুডেন্ট আছেন, আপনি আসলে কি জানেন? হোয়াট ইউ হ্যাভ অফার, হোয়াট ইউ ক্যান অফার টু এ কোম্পানি? একটা বিজনেস যে আপনাকে 30,000 টাকা দেবে, ওয়াই? ওর বার্ডেন টু দ্য কোম্পানি। প্রত্যেকটা বিজনেস বলছে তারা যা শেখে এর সাথে ইন্ডাস্ট্রির অ্যাবসলিউট কোনো রিলেশনশিপ নাই। কমার্স ফ্যাকাল্টিগুলোতে যা শেখানো হয়, ব্যাংকিংয়ে যা শেখানো হচ্ছে, বিজনেসে যা শেখানো হচ্ছে, টেকনিক্যাল সাবজেক্টগুলোতে যেগুলো শেখানো হচ্ছে। মাঝখানে আসছে এই যে ঝুটেক সহ একটা ইউনিভার্সিটি আছে যারা এই যে গার্মেন্টস রিলেটেড সাবজেক্টগুলো পড়ায়।
যেই মেশিনারিগুলো শেখায় এটা 80 দশকের মেশিনারি, 90 দশকের মেশিনারি। বলে এখান থেকে একটা আন্ডারগ্রেড ছেলেকে নিলে আমাকে 6 মাস আরো ট্রেন করতে হয়, বিকজ জার্মানিতে গত বছর একটা নতুন মেশিনারি নিয়ে আসছি আমি। আপনি হাসপাতালগুলোতে যে বড় বড় মেশিনগুলো আনতেছে দেখবেন, মানে বড় বড় হাসপাতালে হাজার হাজার কোটি টাকার মেশিন কিনে নিয়ে আসছে, যেটা অপারেট করার মতো কোনো টেকনোলজিস নাই। কারণ টেকনোলজির কোর্সটাতে যে মেশিনটা অপারেট করতে শেখানো হয়, এই মেশিনটা অনেক আপগ্রেডেড, এটা আপনি এখন অপারেট করতে পারছেন না। তাহলে আমার লেখাপড়ার সাথে আমার ইন্ডাস্ট্রির অ্যাবসলিউট কোনো সম্পর্ক নাই, কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স নাই। ইংল্যান্ডে ম্যাট্রিক পাসের আগে প্রত্যেকটা ছেলে মেয়েকে 6 উইক্সের ওয়ার্ক এক্সপিরিয়েন্স করতে হয়। আপনি রানীর ছেলে মেয়ে হন, আপনি প্রাইম মিনিস্টারের ছেলে মেয়ে হন, ইট ডাজন্ট ম্যাটার, ইউ হ্যাভ টু আন্ডারটেক 6 উইক্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স। যে যেখানে কাজ করেন, কাজ করতেই হবে, কাজ করে আপনাকে ওটার উপর রিপোর্ট লিখতে হবে। হোয়াট হ্যাভ ইউ লার্নড, আপনার এক্সপিরিয়েন্স কি, বুলিংয়ের শিকার হয়েছেন কিনা, কি কি শিখেছেন, কি কি শেখেন নাই। তো এই রাষ্ট্র কিভাবে এসএমই করবে, মানে মুশতাক ভাই তো মানে একটা গ্র্যান্ড ন্যারেটিভ দিলেন, মানে আমার সংকট তো আমি এটা শুরু করবার মতো জায়গায় তো দেখতে পাচ্ছি না। লেখাপড়া দেখেন, হোয়াট ইজ দ্য পয়েন্ট ফর এভরিবডি টু গো ফর ডিগ্রি মাস্টার্স, ওয়াই? আপনারা আমাদের প্র্যাকটিক্যাল জীবন দেখেন তো, আমরা জীবনে কি আসলে 8, 9, 10 পরে কিছু শিখেছি? আমরা জীবনে যে সারাদিন যা যা করি, এই করার সাথে কি আসলে আমাদের ওই বয়সের পরের আর কোনো নলেজকে অ্যাড হয়েছে, কোনো কিছু লাগে? আসলে মানুষের জীবনে প্রতিদিন আসলে কি লাগে? আমাদের একটু অঙ্ক জানা লাগে, একটু টাইপ করতে জানা লাগে, একটু ল্যাঙ্গুয়েজ জানা লাগে, টুকিটাকি কিছু জিনিস লাগে। তাহলে আমরা এই রাষ্ট্র 56 থেকে 60 লক্ষ টাকা একটা ছেলে মেয়ের পিছনে কেন খরচ করি মাস্টার ডিগ্রি পাস করানোর জন্য? ওয়াই? ঢাকা মেডিকেল পড়ে যখন একটা ছেলে বিসিএস অফিসার হয়, কাস্টমসে যায়, বুয়েটে পড়ে যখন কাস্টমস অফিসার হয়, হোয়াটস দ্য পয়েন্ট অফ ইট? তাহলে আমার টোটাল এডুকেশন সিস্টেমটা পিওর ওয়েস্ট অফ টাইম। এর থেকে আমার মনে হয় যে মুশতাক ভাইরা কান্ডি যদি চিন্তা করেন এই বিষয়গুলো, যে আমরা আসলে ইংল্যান্ডের মতো জিসিএসসির পরে পড়ার অব্লিগেশনটা উঠায় ফেলা উচিত। আমাদের ভোট, মানে পিওর ভোট কেনা বেচার রাজনীতিতে যেটা হচ্ছে, ডিগ্রি পর্যন্ত সব ফ্রি করে দিচ্ছে। তো ফ্রি করে দেওয়ার পর কি হয়েছে? মানে আপনি লেখাপড়া করাইলেন, তারপরে কি? মানে আপনার যে কনস্টেবল আগে ক্লাস 8 পাস দিয়ে কনস্টেবল হইতো, এখন ডিগ্রি পাস করে কনস্টেবল হয়। কি লাভ হলো আপনার? আপনি কি অ্যাচিভ করলেন? আপনি কি ডিগ্রিকে অবমূল্যায়ন করলেন, না আপনি আসলে নতুন করে কিছু শিখলে ভ্যালু অ্যাড করলেন? একটা ভ্যালু অ্যাড হয়েছে, ওনারা আগে গুম খুন করতে পারতো না, এখন ডিগ্রি পাস করে গুম খুন করা ছেড়ে গেছে। আগে শুধু লাঠি দিয়ে পিটাইতো আমাদেরকে, আমরা যখন ছাত্র রাজনীতি করছি তখন এখন স্নাইপার দিয়ে গুলি করে আর কি। এতটুকু শিখছে, ডিগ্রি পাস করার কারণে লাভ হয়েছে আর কি। কিন্তু এই পরিমাণ টাকা, যে পরিমাণ টাকা যদি স্টুডেন্টকে ম্যাট্রিকের পরে ধরেন একজন স্টুডেন্টের সাথে বসলেন যে তোমার জন্য আমার রাষ্ট্রের বাজেট হচ্ছে 60 লাখ টাকা, তুমি যদি মাস্টার ডিগ্রি পাস করো, কিন্তু ম্যাট্রিকের পরে যদি তুমি এখন থেকেই ট্রেনিংয়ে যাও এবং সেলফ এমপ্লয়েড হবার জন্য চেষ্টা করো, তাহলে রাষ্ট্র বাকি 30 লাখ টাকা তোমার পিছনে এখন থেকে খরচ করবে, তোমাকে টাকা দেবে টু বিকাম সেলফ এমপ্লয়েড। তাহলে চিন্তা করেন, দুইটা প্যারালাল এক্সাম্পল যদি দেখেন, যে একটা ছেলে ম্যাট্রিকের পরে ইন্টারের পরে সেলফ এমপ্লয়মেন্টে ঢুকে গেছে, বাই দ্য টাইম তার ফ্রেন্ড মাস্টার ডিগ্রি পাস করবে, সে কিন্তু ট্যাক্স পেয়ার হয়ে যাবে, শুধু সেলফ এমপ্লয়েড হবে না, এই ছেলে মেয়েটা ট্যাক্স পেয়ার হয়ে যাবে। তাহলে বাই দ্য টাইম মাস্টার ডিগ্রি পাস করে একটা ছেলে মেয়ে যেভাবে রাষ্ট্রের বার্ডেন হচ্ছে, ও আসলে এই ছেলে মেয়েটা একই টাকায় রাষ্ট্রের একই সাপোর্ট সিস্টেমের মধ্য দিয়ে সে একটা এসএমই ইন্ডাস্ট্রি ডেভেলপ করে ফেলতে পারবে, সে একটা এন্টারপ্রেনারশিপ ডেভেলপ করতে পারবে। সে তখন আর সিভি নিয়ে নিয়ে বাসায় বাসায় দৌড়াবে না, ওর দোকানে 5টা ছেলেকে, ওর ফার্মে, ওর কোম্পানিতে আরও 5টা ছেলেকে মেয়েকে ওখানে চাকরি দিতে পারবে। দ্যাটস হাউ দ্য সিস্টেম শুড ওয়ার্ক। সবাইকে লেখাপড়া করতে হবে। একটা বড় সমস্যা হয়ে গেছে, বাণিজ্য উপদেষ্টা কদিন আগে আমাকে বলছেন লেখাপড়া ভালো লাগে না, তাকে জোর করে ডিগ্রি পাস করতে হয়েছে, কারণ আদারওয়াইজ বাবা মা বলছে তো কিন্তু বিয়ে দেওয়া যাবে না। বাণিজ্য উপদেষ্টা বলছে আমাকে, বসির ভাইয়ের মতো লোক, হাইলি ট্যালেন্টেড মানুষ, যার লেখাপড়ার মধ্যে ন্যূনতম পাস করছে, বলে যে দিন রাত পৈরাডেরা এত বিরক্ত, বাপ পিটাই তো বলে ডিগ্রি পাস করার জন্য, এরকম অবস্থা, তোর বিয়ে দিতে পারবো না, এরকম একটা খারাপ অবস্থা। এখন ভাই আপনারা যারা আপারা আছেন, আল্লাহর রাস্তায় ছেলেদের প্রতি একটু দয়া মায়া করেন। মানে ম্যাট্রিক পাস করেও যদি একটা ছেলে কোটিপতি হয়, ভাই সমস্যা তো নাই, ডিগ্রি কেন পাস করতে হবে? এই যে সোশ্যাল টাবুসগুলো আছে, কালচারাল ইস্যুসগুলো আছে, এগুলোও তো এসএমইর জন্য বাধা।
একটা বিসিএস অফিসার এবং একজন এন্টারপ্রেনিয়ার পাশাপাশি রাখেন, দেখবেন টোটাল ফ্যামিলি কাঠামো মেয়েটাকে বিয়ে দেবার জন্য বিসিএস অফিসারটাকে বেছে নেবে। বলে বাবা জানিস না তো ওই কখন চাকরি টাকরি চলে যায়, এইটার একটা গ্যারান্টি আছে সরকারি চাকরি, চলে গেলেও দেখবি লাখ টাকা পেনশন টেনশন পাবে টাবে, আর উপৃত আসি। আর এই ব্যবসা কখন মন্দা হয়, কখন আওয়ামী লীগ আসে, আবার কখন অন্য দল চলে যায়, তো টাকা পয়সা থাকবে না। তাহলে আমরা যখন বলছি যে আমাদের রিপাবলিক ক্লেম করতে হবে এবং রিপাবলিক ক্লেমের অংশ হিসেবে আমার বিজনেস ইন্ডাস্ট্রিকে ঢেলে সাজাতে হবে, সেখানে চাকরি বিমুখ জনগোষ্ঠী দরকার। চাকুরিমুখী জনগোষ্ঠী দিয়ে একটা দেশকে আপনি এমপ্লয়েবল করতে পারবেন না, ক্রিয়েটিভ জিনিস তৈরি করতে পারবেন না, আইডিয়া ডেভেলপ করতে পারবেন না। তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে সিরিয়াসলি লেখাপড়ার ব্যাপারে রাষ্ট্রকে ডিসকারেজ করা দরকার এবং অপশন দিয়ে দেওয়া দরকার। বাহিরে এগুলো আছে, ক্লাস 8 থেকেই ছেলে মেয়েদেরকে ক্যারিয়ার সেশনে নিয়ে যাওয়া হয়, বাবা মারা এবং টিচাররা একসাথে বসে ছেলে মেয়েদের টেন্ডেন্সি বোঝার চেষ্টা করে যে আপনার ছেলে মেয়ে আসলে ডাক্তার হওয়ার উপযোগী কিনা, সায়েন্সের উপযোগী কিনা, অথবা অন্য জায়গাতে সে ভালো করার সুযোগ আছে কিনা। এই অপশনগুলো নিয়ে তারা খোলামেলা কথা বলে। আমাদের স্কুল কলেজগুলোতে এই ধরনের কোনো কনভারসেশন নাই। আল্লাহর হস্তে পড়তেছে বিশ্ববিদ্যালয়, দেখবেন আমি এরকম দেখছি ঢাকা ইউনিভার্সিটি চান্স পাইছে, বুয়েটে চান্স পাইছে, ফোন দেয় বাবা মা যে বাজান এই ছেলে তো ঢাকা ইউনিভার্সিটি চান্স পাইছে, কি পড়বে? আপনারা দেখবেন আপনাদের নিজেদের জীবনে অনেক এক্সপিরিয়েন্স আছে, আপনারা ভর্তি হওয়ার পরে জায়গায় জায়গায় জিজ্ঞেস করছেন কোনটা চয়েস দিব, ইংরেজিতে পড়বো, ইকোনমিক্সে পড়বো, লতে যাব, কি করব? পড়ার পরে চাকরিতে যাবে, প্র্যাকটিস করবে, ব্যবসা করবে, নোবডি নোস। কিন্তু আপনি ইউরোপ আমেরিকাতে যান, একটা ছেলে মেয়েকে জিজ্ঞেস করেন, অ্যাবসলিউটলি আপনাকে টু দ্য পয়েন্টে ক্যারিয়ার সম্পর্কে বলে দেবে, দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু বিকাম। আমি আগামী 2 বছর পড়বো না, বলে দেবে আমি আগামী 2 বছর গ্যাপ ইয়ারে চলে যাব, ইউরোপে ঘুরতে যাব, ল্যাঙ্গুয়েজ শিখতে যাব, স্পেনে চাকরি করব, সুইজারল্যান্ডে গিয়ে মাউন্টেনিয়ারিং করব, পড়ালেখা করবো না। কিন্তু এরপরে আমি আবার ফিরে আসবো। আমি যে সুপার মার্কেটে কাজ করতাম, সেইন্সবারিজ, খুব বড় বিগ কোম্পানিজ লন্ডনে, হঠাৎ করে দেখি স্টোর ম্যানেজার নাই, অনেকদিন ধরে দেখি না। তাই একজনকে জিজ্ঞেস করলাম স্টুয়ার্ট কোথায়, বলতেছে ও তো কোর্স শিখেছে। কি কোর্স করতেছে? বলে ইম্পেরিয়াল কলেজে এক্সিকিউটিভ MBA করতেছে। কিন্তু মেট্রিক পাস লোক। কিন্তু আমরা সবাই শুনে বলছি আসলে ওটা অশিক্ষিত মূর্খ লোকরে ইম্পেরিয়াল কলেজে পাঠাইছে। তা মেট্রিক পাস লোকরে যদি হঠাৎ করে শোনে ওটা অক্সফোর্ডে মাস্টার্স করতে পাঠাইছে, আপনার কাছে ব্যাপারটা কেমন লাগবে? মানে ফানি লাগবে না? কিন্তু কেন পাঠাইলো? ওই শপটা ওই বছর সবচেয়ে বেশি সেল করেছে। সেইন্সবারিজে কোম্পানিগুলোর ভিতরে যে ইন্টারনাল কম্পিটিশন আছে, সে সবচেয়ে বেশি প্রফিট মেক করছে কোম্পানির জন্য। এবং কি আইডিয়াতে এই ক্রিয়েটিভ সেলিংটা সে করতে পেরেছে, এইটার কারণে তাকে পুরস্কার দেওয়া হয়েছে। এবং পুরস্কারের পাশাপাশি হচ্ছে তাকে কোর্সে পাঠানো হয়েছে, তাকে একটা এক্সিকিউটিভ MBA করতে পাঠানো হয়েছে। তখনকার কথা বলছি, এই ধরেন 2002-3-4 সালে এটার টিউশন ফিস ছিল ৭৬,০০০ পাউন্ড, মানে 1 কোটি টাকা ধরেন। সো সেই বাস্তবতাতে আমরা ফিল করছি যে আমাদের ভিতরে, তরুণদের ভিতরে গণ অভ্যুত্থানের পরে যেই কনভারসেশনটা করবার সুযোগ আছে, খোলামেলা এই আলাপগুলো আমাদের মধ্যে তোলা উচিত।